রাজি না, আপনি তাদের মুখ উন্মোচন করেন। কেন আপনি তাদের মুখ উন্মোচন করতেছেন না? আপনাকে তো আমরা এই জন্য সেখানে বসে নাই যে 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ থেকে শুরু করে ফাঁসিওয়ালা সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না ভিডিওতে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন বেশি দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। না, এটা আওয়ামী লীগের বিষয়। আপনি যদি সিস্টেমেটিক্যালি ইলেকশনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেন, তাহলে আপনি আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন, কীভাবে নিষিদ্ধ করতেছেন? বরঞ্চ তাকে কনফিডেন্স দিচ্ছেন যে তুমি রাজপথে নামো, তুমি আন্দোলন করো, কর্মসূচি দাও, হ্যাঁ, তোমার রাজপথে স্পেস তৈরি হলে তুমি নির্বাচন করতে পারবা। তারা চিন্তা করতেছে যে আমাদের বিলিয়ন বিলিয়ন পাচার করা টাকা আছে, হ্যাঁ, প্রশাসনের ভিতরে আমাদের দোসররা আছে, দালালরা আছে, বিকেএমই এর হাতেম আলী, আহমদ আকবর সুবহানদের মতো শত শত আমাদের আওয়ামী লীগের দোসর কোটিপতিরা আছে। আমাদেরকে কে ঠেকায়? তারা করতেছে কি 100 মিছিল 3 লক্ষ টাকা। ভাই, 100 মিছিল 3 লক্ষ টাকা এইভাবে করে যদি অফার করে, তাহলে ডান্ডিখোর, বাবাখোর, ইয়াবাখোর বাংলাদেশে কিশোর গ্যাং এলো অভাব আছে? তো এরা মিছিল করবে না? হয় যে কামাই করতে একদিন একজন 3000 টাকা, সারাদিনে 3000 টাকা কামাই করা যায়, অথচ সে 1 ঘন্টার একটা মিছিল করবে, 1 ঘন্টা না ভাই, 10 মিনিট 5 মিনিটের মিছিল হয়। এইভাবে আওয়ামী লীগ তাদের পেশি শক্তি এবং কালো টাকাকে ব্যবহার করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তুলতেছে। তারা এখন বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। ইফ আওয়ামী লীগ ইজ নাও ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তাহলে কেন আওয়ামী লীগকে এই মুহূর্তে এই সরকার নিষিদ্ধ করতেছে না? তাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার নিষিদ্ধ করে দেখ, এরপরে বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে চূড়ান্তভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করুক। সেটা না করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পলিসি আবিষ্কার করছে। এটার পিছনে আরও কয়েকটা কারণ আছে। বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই নিয়ে কোনো কর্মসূচি করে না। আমরা ছোট ছোট দলের কর্মসূচি দেখছি, কিন্তু বড় দলের কোনো কর্মসূচি নাই। ওয়াই? উপদেষ্টারা তারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলছেন না? কেন কিছুদিন আগে আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, এখন চুপ কেন, মুখে তালা কেন? মাহফুজ আলম কেন বলে যে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলতে হবে, বিভিন্ন গ্রুপের সাথে কথা বলতে হবে? আমাদের আসিফ নজরুল স্যার, যিনি এই বিপ্লবের পুরো মুখপাত্র, তিনি সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলতেছেন আমি মিটিংয়ের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছি, অনেক উপদেষ্টাই রাজি না। তাহলে কোন উপদেষ্টারা রাজি না? আপনি তাদের মুখ উন্মোচন করেন। কেন আপনি তাদের মুখ উন্মোচন করতেছেন না? আপনাকে তো আমরা এই জন্য সেখানে বসে নাই যে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না সেটা আপনি সাহস করে বলতে পারবেন না, নাকি আপনার পিছনে বন্দুক ধরে আছে, আপনার পিছনে ভিনদেশি জাতীয় আন্তর্জাতিক কোনো শক্তি বন্দুক ধরে আছে? বলেন আমাদেরকে, আমরা আবারও রাজপথে নামবো, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, দেখি আপনাদেরকে কে কি করে। কিন্তু আপনাদের মতিগতি দেখে আমাদের ভালো মনে হচ্ছে না। 50টা রাজনৈতিক দল 50টা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে, তার উপরে ভিত্তি করে একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না, বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব। জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই, তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে, দেশের ইকোনমি আনসার্টেনিটি থাকবে। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা, মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না, এই চিন্তা করে ইলেকশনের পরে হবে, ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট নাকি। বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না। 50টা রাজনৈতিক দল 50টা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে, তার উপরে ভিত্তি করে একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না, বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব। জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই, তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে, দেশের ইকোনমি আনসার্টেনিটি থাকবে। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা, মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না, এই চিন্তা করে ইলেকশনের পরে হবে, ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট নাকি। বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে। একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে,
এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বই আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে। এটার জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে। পার্থ যেটা বলেছে, এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে তাদের সবাই একটা প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে, এবং সবাই জানতে চায় কবে নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে। দেশের ভিতরের বিনিয়োগকারী, দেশের বাইরের বিনিয়োগকারী, শুধু বিনিয়োগ তো নয়, যত স্টেক হোল্ডার বাংলাদেশের সাথে কাজ করছে সবাই সিদ্ধান্তের ব্যাপার আছে। সবাই অপেক্ষা করতে নির্বাচনের জন্য। এক্সপার্ট হন তাহলে আপনি সহজে মান্য নেবেন, আর আমি মতন যদি কম বোঝা হন, অশিক্ষিত হন, তাহলে আপনি এটা মানতে রাজি হবেন না। কারণ এই যে সৌদি আরব জন্মায়, এটা সৌদি আরবের কালচার। আপনি পাঞ্জাবি ভরবেন, জুব্বা ভরবেন, এটা ওকে কালচার। কিন্তু আপনি দেখেন তুরস্কে অনেক লোক আছে মুসলমান, দাড়ি নাই। আবার ইরানে অনেক আছে, বিভিন্ন অনেক দেশ আছে মুসলমান, দাড়ি টুপি নাই। তার মানে এরা কি মুসলমান না? মুসলমান। ইমান থাকে মানুষের কি হার্টে, ইমান থাকে কলফে, ইমান থাকে মানুষের অন্তরে। ইমান শব্দটা হচ্ছে বিশ্বাস। আমরা আল্লাহরে বিশ্বাস করি। ধরেন একটা লোক আল্লাহরে বিশ্বাস করে, ইমান আছে, পরিপূর্ণ ইমান আছে, নামাজ রোজা করে, এই লোকটা দাড়ি রাখলো না, পাঞ্জাবি বললো না, টুপি রাখলো না, তার মানে এই লোক কি নাস্তিক নি? বুঝছেন? নাস্তিক না। ইসলাম আসলে এই কিছু মানুষ আছে এক গুয়া, এক বইয়ের পাঠক। এরা এই এক্সপার্ট না ধর্ম বিষয়ে। ধর্ম মানুষের চাপা দিয়ে রায় না, বুঝছেন? আপনি আউট অফ দ্য বক্স, মানে আপনি বাইরের কিছু যা কল্পনা করতে হইব। আপনার এই দেশ শিক্ষার মূল উপকরণ হইলো কি জানেন? বই পড়ার আপনি শিক্ষা করেন, এটা শিক্ষা না। শিক্ষা হইলো কি একজন রিস্কাওয়ালা যদি কেউ ডাকে, ওই মামা এদিকে আসেন, আর আপনি বুয়েটে পড়েন, আপনি কোন এই বেটা এদিকে আস, তাহলে আপনি হইলেন অশিক্ষিত, আর এই রিস্কাওয়ালা হইলো শিক্ষিত। শিক্ষা মূলত হচ্ছে এই জিনিস। আপনি বই পড়া বা সার্টিফিকেটে যদি আপনার শিক্ষিত কন, তাহলে এটা আপনি ভুল বুঝেন, এটা আসলে শিক্ষিত না। শিক্ষিত হইলো আমি বহির্বিশ্ব বুঝতে হইব। আমি ক্লাস 5-এ যাওয়ার পরে আমি বুঝতে হইব পৃথিবীতে কে আমার বন্ধু রাষ্ট্র, কে আমার শত্রু রাষ্ট্র, এটা আমি বুঝতে হইব।